দর্শক, স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং দিনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন আইনজীবী ও বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। স্বাগত আপনাদের দুইজনকেই। ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি বলছিলাম দিনের মূল ঘটনাবলী নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। বেশ কিছুদিন যাবতই রাজনীতিতে একটি কথা আসছে, বিশেষ করে বিএনপি আপনার দলের থেকেই বেশি বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে অহেতুক বিলম্ব করা হচ্ছে। আজকে এক অনুষ্ঠানে অ্যাডভোকেট জয়নুল আবেদিন ফারুক উনি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত চলছে, যদি তা হয় তাহলে সামনে বিপদ আছে। এই যে চক্রান্ত, ষড়যন্ত্র, আপনারা কোথায় দেখছেন? শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক রাজ্জাকি ভাই সহ দর্শক যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি যে নির্বাচনটা দ্রুত দরকার দেশের সামগ্রিক কল্যাণের জন্য। কারণ আপনি জানেন, বাংলাদেশের মতো একটি অনুন্নত দেশে সরকার যদি স্থিতিশীল না হয়, সেই সরকারের পক্ষে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা খুবই দুরূহ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বর্তমান যে সরকারটি আছে এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, একটা অস্থায়ী সরকার। আপনি ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের মতো একটি দেশে বিনিয়োগ খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আজকে বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থান হবে না, শিল্প প্রতিষ্ঠান হবে না, অর্থনৈতিক প্রবাহ থাকবে না। আমরা দেখেছি এই যে 5ই আগস্টের পর যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বা উন্নয়ন সহযোগী, তারা ইতিমধ্যে তাদের সকল যে এখানে বিনিয়োগ আছে সেটা স্থগিত করেছে। কারণ তারা স্থগিত করেছে। আমি একটা প্রমাণ দিয়ে বলতে পারবো না, স্থগিত করেছে বলা যাবে না। আপনি আচ্ছা আমি আপনাকে এক্সাম্পল দিই। আমি ওই আলোচনায় স্থগিত করেছে। তারপর ব্যাংকগুলিতে যেই তারল্য সংকট রয়েছে, ব্যাংকগুলি বিনিয়োগ করতে পারছে না। আজকে ডলারের ব্যাপক সংকট, যার কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা চরম স্থবিরতা বিরাজ করছে। এবং অনেক দেশের বলা শুরু করছে যদি বাংলাদেশের নির্বাচিত সরকার না আসে তাইলে এদের সাথে আমরা কাজ করব না, অথবা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করছি না আমরা। এই সকল ঘটনা প্রবাহ আমাদের কাছে মনে হচ্ছে যে একটি নির্বাচিত সরকার ছাড়া এই সংকট সমাধানের কোনো পথ নাই। না, সেটা ঠিক আছে, কিন্তু আপনারা ষড়যন্ত্র চক্রান্ত এটি কোথায় দেখছেন? না, ষড়যন্ত্র চক্রান্ত আমরা এটা দেখছি। আপনি দেখেন আমরা কি বলি, আমরা বলি যে এই শেখ হাসিনা দীর্ঘ 15.5 বছরে বাংলাদেশটাকে সব কিছু ধ্বংস করে দিয়েছে। প্রশাসন থেকে বলেন, বিচার বিভাগ বলেন, সকল ক্ষেত্রে তাদের লোক যে বসানো আছে। তাহলে আপনি আজকে প্রায় 5.5 মাস হয়ে গেল, 5.5 মাস হয়ে গেল। আপনি এই যে সামগ্রিক পরিবর্তন আপনি কি লক্ষ্য করেন? পরিবর্তন লক্ষ্য করেন আপনি? মানে কিসের পরিবর্তন? আজকে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, তাদের বিরুদ্ধে মামলা। আজকে সরকার বলছে যে এই সরকারের আমলে মানে গ্রেফতার হচ্ছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কতজন গ্রেফতার হচ্ছে? আপনার কতজন গ্রেফতার হচ্ছে? আপনি দেখেন প্রশাসনে বলা হচ্ছে ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ফোর্থ টায়ার পর্যন্ত আওয়ামী লীগ বসিয়ে নিয়েছে। একমাত্র কিছু DCSP পরিবর্তন ছাড়া এই সরকার কি করেছে আপনি দেখেন? এখনো আমরা দেখি, আপনি দেখেন নাই যে এই ষড়যন্ত্র কি? এই ইউনূস সরকার আছে, আমরা রাজনৈতিক দলগুলো সর্বাত্মক তাদেরকে সহায়তা করে যাচ্ছি, তারপরেও আপনি আনসার বিদ্রোহ দেখেন নাই, হাইকোর্টে একটি কু হওয়ার ষড়যন্ত্র আপনি দেখেন নাই। আজকে প্রতিনিয়ত বিভিন্ন স্টক হোল্ডার যারা আছে তারা এক একটা দাবি নিয়ে আজকে সরকারকে অস্থিতিশীল অবস্থা করে দিতে চায়। এগুলি কি আপনি কি খুব সাদা চোখে দেখেন যে এগুলি স্বাভাবিক ঘটনা? না, এগুলোর পিছনে অন্য কিছু আছে বলে আমরা মনে করি। তো সুতরাং আমরা মনে করি এই সকল অবস্থা থেকে উত্তরণের জন্য একটা নির্বাচিত সরকার দরকার, যেই সরকারটি তার নিজের প্ল্যান অনুসারে এবং জনগণের যে প্রত্যাশার সংস্কার সে অনুসারে সে পদক্ষেপ গ্রহণ করতে পারবে। আরেকটি জিনিস আপনি বলবেন, আমরা বলছি ষড়যন্ত্রে, যেমন আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যাদের অবদানের কারণে, রাজনৈতিক দলদের অবদানের কারণে আজকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন কি বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না। এখানে একজন বিজ্ঞ আইনজীবী আছেন, বিচার কি আপনি বললেই হয়ে যাবে?
এটা কি ফায়ারিং স্কোয়াড যে আপনার আমি ধরে আমি বললাম আপনি মিস্টার কাঞ্চন অপরাধী, আপনি গুলি করে মেরে ফেলাম? বিচার যদি আপনি সম্পূর্ণ করতে হয়, আপনার তথ্য উপাত্ত ডকুমেন্টস যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে আপনি অপরাধী, এছাড়া তো সম্ভব না। তা যদি এই অপরাধ প্রমাণ করতে হলে আপনাকে তো 2 মাস 6 মাসে সম্ভব না, এটা দীর্ঘদিন লাগতে পারে। এতদিন কি বাংলাদেশে নির্বাচন হবে না? তাইলে এইগুলিকে আমরা একটা ষড়যন্ত্র বলে মনে করি। আমরা মনে করি যে জনগণের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে ধারণ করে সংস্কার হবে। সংস্কার হলো মানে দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। আপনি সংস্কারও চলবে, নির্বাচনও চলবে, দেশটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ ডক্টর ইউনূসের সামনে কিন্তু 2টা চ্যালেঞ্জ, একটা হলো জনগণের কাঙ্ক্ষিত সংস্কার, অন্যটা হলো জনগণের যে প্রত্যাশা সে অনুসারে দেশকে চালিয়ে নেওয়া। আপনারা যত বেশি নির্বাচনের কথা বলছেন, সংস্কার নিয়ে এত কথা আপনাদের নাই, এত আগ্রহও নাই। আমি আসবো আপনার কাছে এই প্রশ্ন উত্তর। না, এটা আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা প্লিজ। জনাব আবু হেনা রাজ্জাকি, শুনতে চাই আপনার কাছে। আমি যে কথা বলছিলাম যে কোনো তাড়াহুড়া আছে সংস্কার? ঠিক আছে, আমি তো শুনছি। ওনার শেষ দিয়ে আমি একটু শুরু করি। এই যে বলা হচ্ছে যে বিচার না করে নির্বাচন নয়, বিচার করতে লম্বা সময় লাগবে উনি বলছেন। আমরা সম্প্রতি দেখছি আমাদের এখানে এই দেশে বহু বিচার 3 মাসে হয়েছে, 6 মাসে হয়েছে, 12 বছরে চার্জশিট হয় নাই। এই যে সাগররুনি হত্যা 13 বছর পার হইতেছে। এটা যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে জটিলতম মামলা, এটা আমার কাছে হাস্যকর। এটা ইন্টেনশনালি করা হচ্ছে না, সে কারণেই হচ্ছে না। আর আমরা যখন স্বাধীনতার যারা অপরাধী ছিল রাজাকার, তাদের বিচার কতদিন পরে করছি? দীর্ঘদিন পরে। আর এটা কিন্তু একটা তাজা এভিডেন্সটা কিন্তু ঘরে 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 আপনি একটা এভিডেন্স অমুক কি বলে যে আয়নাঘরে ছিল, সেই ছেলেটা জীবন্ত, যে আমি আয়নাঘরে ছিলাম, এই আয়নাঘরটা আমার বাবা বানায় নাই, এই আয়নাঘরটা বাবা বানায় নাই, এই আয়নাঘরটা কারা বানাইছে আমরা জানি। সুতরাং এই বিচার ইউনূস সাহেব যে ডেডলাইন দিছে যে ডিসেম্বর 25 অথবা মধ্য জুন অফ 2026, এখন থেকে এখনো প্রায় আপনার 1.5 বছর টাইম। হ্যাঁ, বলতে গেলে এই পুরা 11 মাস, ওইদিকে 6 মাস, 11। ভেরি সিম্পল, বিচার করা সম্ভব, এই বিচার করা সম্ভব, এনাফ টাইম। এখন প্রশ্ন হচ্ছে কোঅপারেশন কতটা করতেছি আমরা। যেমন ভাই একটা কথা বললেন, মাঠে পুলিশ নামছে দাবি দেওয়া নিয়ে, আনসারের নাম ছিল দাবি দেওয়া নিয়ে। এই সরকার নির্বাচিত নয়, আমার কথায় কিচ্ছু আসে যায় না, বাট যারা রাজনীতিবিদ তাদের কথা আসে যায়। ওনারা যেমন বলেন উনি নির্বাচিত না, উনি এটা করতে সংস্কার করতে পারবেন, এটা এতখানি করতে পারবেন না। তাহলে রাজনীতিবিদরা কেন বলে না যে উনি তো নির্বাচিত সরকার নয়, তোমরা কেন মাঠে নামছো, দাবি দাও তার কাছে কেন, নির্বাচনটা করতে দাও, সংস্কারটা করতে দাও, নির্বাচিত সরকার আসলে দাবি দেওয়াটা কইরো। সেই কথাটা তো কেউ বলে নাই। তার মানে ওরা যখন দাবি দেওয়া নিষেধ, সরকার তো ডিস্টার্ব হয়। সেটা যদি আমার কোঅপারেশন মনে করি, তাহলে ওইখানে আমার বাধা দেওয়া দরকার, যে তোমরা ভাই এই লোকটারে কাজ করতে দাও, এই লোকটা আসছে একটা নির্বাচন সংস্কার করে চলে। আমরা কিন্তু সেই কথাটা কারো কাছ থেকে শুনি নাই। এখন আসেন, আপনি বলছেন এই ফারুক সাহেব যে বলছেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, পেতে পারেন। কেন পেতে পারেন? আপনি দেখেন 1.5 বছর টাইম যদি আমি এখন থেকে ধরি, যেটা বিচারের জন্য এনাফ টাইম, কারণ আমি ব্যক্তিগতভাবে অনেক ডকুমেন্ট দিতে পারবো, কথার কথা বলছি। সো এই যে এনাফ টাইম, এই 1.5 বছর, ইতিমধ্যে আমরা দেখলাম জামাত খুব ঠান্ডা মস্তিষ্কে কথাবার্তা বলতেছে। এবং জামাত দেখলাম বরিশাল গেল, সেখানে খেলাফত ইসলামী শাসনতন্ত্রের সাথে একটা ঐক্যবদ্ধতায় সে আসছে। তো এখন যত লম্বা সময় যত প্রলং করবে, তত বেশি তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে, এবং তারা খুব নীরবে কাজ করে যাচ্ছে। এবং এটাও একটা চিন্তার কারণ হতে পারে। পাশাপাশি মানে কাদের চিন্তার কারণ? এই যে যিনি বলছেন যে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, একটি রাজনৈতিক দল, সেটাই বলছি, বা দুটো রাজনৈতিক দল যদি এক হয়, তাহলে তার কোনো অপরাধ নাই। কিন্তু একটা কথা বলি আপনাকে, এগুলো আমরা মুখে বলি, কেমন জানেন, যে সোয়াবিন তেলের ব্যবসা যারা করে বাংলাদেশে 7টা কোম্পানি, এরা কিন্তু সব সিন্ডিকেট। এখন আমি একটা সোয়াবিন তেলের যখন পারমিট আনতে যাব, এনবিআর যাব, ওই ইয়েতে যাব, আমার এটা হওয়ার আগে ওরা খবর পায়, ওরা ওখানে ষড়যন্ত্র শুরু করে। আর ফ্রন্টে এসে বলবে কি, ইয়েস বাংলাদেশ 18 কোটি লোকের দেশ, ব্যবসা করার অধিকার সবার আছে, কিন্তু আমি কি চাইবো যে আর একটা সোয়াবিন তেলের কোম্পানি আসুক? আমি চাইবো না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আমার কাছে কোনো ইমোশন নাই। কাজে রাজনৈতিক দলরা যদি ভাবে যে আজকে বাংলাদেশে 100 জনগণ, এগুলো দলের মধ্যে ভাগ হয়েই আছে বিভিন্ন দলে, তো ওরা এসে নতুন প্রোডাক্ট মার্কেটিং করবে, এইটা তো আমি চাইবো না। আমি মুখে যাই বলি না কেন। এখন যদি প্রলং করে এই গভর্নমেন্ট,
তাইলে এখন কেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে? কারণ আমরা দেখছি এই ক্ষমতার থেকে শেখ হাসিনা যাওয়ার পর যখন রাষ্ট্রপতিকে অপসারণের একটা ব্যাপার আসলো, তখন কিন্তু একটা কথা আসছে, রাষ্ট্রপতিকে অপসারণ করলে পরে সাংবিধানিক সংকট হবে। সাংবিধানিক সংকট কিন্তু প্রধানমন্ত্রী যাওয়ার পরে হওয়ার কথা, কারণ সবই তো সাংবিধানিক। তো সেটা যখন কাভার হয়েছে, ওটাও কাভার হইতো। তো এই যে বিষয়টা, তো রাষ্ট্রপতিকে না সরাইতে পারলে কি হয়েছে? বাংলাদেশে এই একটা মাত্র দেশ আমি দেখলাম যার অর্ধেক সাংবিধানিক না, আবার এদিকে প্রেসিডেন্টের আনসারেবল আর্মি চিফ, আবার আর্মি চিফ গিয়ে ইউনূস সাহেবের সাথেও সাক্ষাৎ করতেছে। এরকম মিক্সড কোনো গভর্নমেন্ট কখনো ছিল না। যখন এরশাদ সাহেব টেক ওভার করছে উনি একা, যখন জিয়াউর রহমান সাহেব টেক ওভার করছেন উনি একা। কিন্তু এই একটা মাত্র জায়গা থেকে এমন ক্রিটিক্যাল একটা সিচুয়েশন এই বাংলাদেশে আছে, টোটাল সিচুয়েশন আপনি ভাবেন না, চক্ষু বন্ধ করে রাষ্ট্রপতি বসে আছে। কে? নিঃসন্দেহে ওনারা যতই বলুক না কেন, সে কে? শেখ হাসিনার রাষ্ট্রপতি। শেখ হাসিনা কি মসজিদের ইমাম সাহেবের রাষ্ট্রপতি বানাইছিল, নাকি তার খাচ্যতের একটা লোকেরে বানাইছিল? তো তার খাচ্যতের লোকটা তো এখনো বহাল তবিয়তে আছে। সেটা নিয়ে আপনাদের স্টেপ নাই কেন? তার মানে যে আমি যে ফ্যাসিবাদী সরাইলাম তার একটা পার্ট রয়ে গেছে। যে জিকির করতো ফ্যাসিবাদীর, তারে আপনি ওভারনাইট কি তওবা পড়াবেন, কলম পড়াবেন? 40 বছর যে লোকটা ঘুষ খায়, সে হঠাৎ করে শাহজালাল রওজায় ঘুরে এসে ঘুষ ছেড়ে দিবে? অ্যাবসার্ড। সুতরাং এই কারণে ফারুকী সাহেব, এই জয়নাল ফারুক সাহেব ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। যত লম্বা হবে, এদিকে পার্টি হবে, এদিকে জামাতটা ইউনাইটেড হইতেছে, সুতরাং এটা টেনশনের কারণ থাকতেই পারে। এবিএম মোশাররফ অনেক কথা এসছে, কিন্তু না, অনেক কথা বলেছে। একটা কথা আমি বলি ভাই, যে আপনি সংস্কারের ভাই বলছে যে সংস্কারের এই সময়ের মধ্যে সম্ভব না, বিচার বা সংস্কার, যে অথচ দেখেন এই সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিএনপি মানে পক্ষ থেকে আমরা কিন্তু সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব আমরা দিয়েছি। আপনি জানেন যে যেটাকে এখন বলা হচ্ছে রাষ্ট্র মেরামতের 31 দফা। সেখানে কোন কোন বিষয়ে, কারণ আমরা বিএনপি আমরা কি বলেছি, আমরা বলেছি বিগত 53 বছর আমরা বিএনপি সরকার, আওয়ামী লীগের সরকার, জাতীয় পার্টির সরকার, এই যে বিশেষ সরকার, বহু সরকার দেখেছি। এই অভিজ্ঞতার আলোকে এবং বাংলাদেশে বিদ্যমান যে সংকটগুলি আছে, সংকটগুলি নিরসনের লক্ষ্যে আমরা কিন্তু 31 দফা একটি দিয়েছি। তো সেইটাকে যদি আপনি ফলো, দফাটা আসলে আগেই ঘোষণা করতে, আগে 2 বছর আগে, আমরা 2 বছর আগে না, আগে 2 বছর আগে ছিল 27। পরে যখন আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলি এসে আমাদের সাথে ঐক্যমত হয়েছে, তখন তাদের দাবির প্রেক্ষিতে আরও 4টি দফা বাড়ানো হয়েছে, 31 দফা হয়েছে। এখন আমরা বলি শুধু 31 দফাকে আমরা এখানে রিজিট না, আমরা বলেছি এর চেয়ে যদি কেউ বেটার কোনো প্রস্তাবনা দিতে পারে আমরা সেটা গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি। এটা যেমন আমাদের একটা প্রস্তাব আছে আপনার টেবিলে অলরেডি, যেটা অলরেডি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। তারপর দেখবেন অন্যান্য যে কমিশনগুলি করেছে, মানে 11টা কমিশন গঠন করেছে, প্রতিটি কমিশন কিভাবে কাজ করতে পারে, বিএনপির ভাবনা কি, সেইটা সুনির্দিষ্টভাবে আমরা তৈরি করে তাদের কাছে হস্তান্তর করেছি। অর্থাৎ এবং তারপর আপনি দেখবেন আমরা পত্রপত্রিকা দেখেছি জামাতে ইসলাম একটি সংস্কারের প্রস্তাবনা দিয়েছে, বাম জোট তারাও দিয়েছে, এই যে ফারুক ভাইয়ের মতো যারা সামাজিক শক্তি এরাও কিন্তু প্রতিনিয়ত কথা বলছে। সুতরাং আপনি সংস্কারের মতো সংস্কার করার মতো যে মেটেরিয়ালসগুলি দরকার, মাল মশলা দরকার, সেগুলি দিয়ে কিন্তু আপনার ইমারত তৈরি করার মতো পরিস্থিতি আপনার কাছে আছে। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? এখানে আমাদের প্রশ্নটা। এখানে যেমন আমি বলি, এই দেশের মানুষের একটা মোটা দাগে যদি দেন কি দাবিটা ছিল, যে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, সুতরাং একটা নিরপেক্ষ সরকার দরকার। ইতিমধ্যে আমরা বলেছি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার বা নিরপেক্ষ, যেই নামে আপনি বলেন। মোশাররফ ভাই, যে কথা হলো আফটার 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের পরে যে বিষয়গুলো সামনে এসছে মোটা দাগে, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে হাসিনার এবং এই ছাত্র জনতা হামলা, হত্যা, গুম, খুনের যে বিচার, যাদের সাথে জড়িত ছিল তাদের বিচার। আমরা তো বিচার চাই। এই বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই আমরা কি নির্বাচনের জন্য কি খুব অস্থির হয়ে গেলাম? এটা ঠিক না। আমরা দেশের সামগ্রিক অবস্থার আগে আপনি বলছি যে বিলম্ব হলে কি সংকটটা তৈরি হতে পারে, দেশের মানুষের মধ্যে একটা অস্বস্তি এই ভাব চলে আসতে পারে। আজকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, আজকে যেই বৈষম্যর জন্য আন্দোলন হয়েছে চাকরির জন্য, আপনি 5 মাসের চাকরির এখনো কোনো ব্যবস্থা করতে পারেন নাই। বরং আপনি বিশ্বব্যাংকের যদি যেই পূর্বাভাস এবার আপনি দেখেন যে আমাদের প্রবৃদ্ধি প্রায় 6-এর উপরে ছিল, এবার তারা বলেছে 4.1 হবে। আপনার বিনিয়োগ নাই। সামগ্রিকভাবে একটা স্থবিরতা কিন্তু অলরেডি বিরাজ করছে। এই স্থবিরতা যদি আরো বাড়তে থাকে, তাহলে এই যে স্পিরিট নিয়ে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেইটার উপরেই তো আপনি বিরাট একটি প্রভাব পড়বে। আর আরেকটা, যদি আমরা একেবারে মানে আমরা অনেক কথা কিন্তু আমরা এখন বলি না, আসলে বৈষম্যটা কি ছিল,
কোঠার জন্য। এবং আপনি দেখবেন যে ছাত্ররা কি চেয়েছিল, যে তারা চাকরি চেয়েছিল। সর্বশেষ যখন আবু সাইদ হত্যা করা হলো, তখন কিন্তু এর সাথে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলো, সামাজিক শক্তিটা এক হলো যে আমাদের রাষ্ট্র মেরামতের দরকার। তা আপনি যে বৈষম্য, চাকরির জন্য বৈষম্য, সেই চাকরির ব্যাপারে আপনি কি স্টেপ নিচ্ছেন? নিতে পারছেন না তো, কারণ আপনার কাছে কিছু প্রতিবন্ধকতা আছে, বিনিয়োগ নাই, প্রতিবন্ধকতা ছাড়াও যে সামনে যেই তাদের কর্মসূচিগুলো এসছে, তাদের প্রায়োরিটি যেগুলো আসছে, তারা নিয়ে আসছে, তারা ওই যে বললাম বিচার প্রক্রিয়া তো সবাই বিচার চায়, কিন্তু বিচার কি আপনি এখন, তাইলে আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করেন, আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করেন। হ্যাঁ, না সেটা তো আন্তর্জাতিক অপরাধ আলাদা, কিন্তু আরেকটা আমরা এর আগে হয়েছে, আমরা দেখেছি স্পেশাল ট্রাইব্যুনাল করেন, আপনি সেই দিকে যাচ্ছেন না। আমাদের বক্তব্য হচ্ছে আপনি তো সেই দিকে যাচ্ছেন না। আমাদের বক্তব্য হলো তো বিএনপি যত না বিচার করার কথা বলছে, যত না সংস্কারের বিষয়ে কথা বলছে, এবং আপনি তার চেয়ে বেশি বলছে নির্বাচনের কথা, যে নির্বাচন দিতেই হবে। এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি আপনাকে বলি, আপনি বাংলাদেশে কত রাজনৈতিক দল আছে? অনেক আছে। এখন পর্যন্ত আপনাকে এই জিনিসগুলি একটু ফোকাস হচ্ছে না, এগুলি একটু বিএনপিকে এখন মেলাইন করার জন্য নানা কৌশল অবলম্বন করা হচ্ছে। যেমন আমি একটা বলি, আন্তর্জাতিক একটা বিচারের ট্রাইব্যুনাল করা হয়েছে, সরকার কিছু স্টেপ নিচ্ছে, কিছু লোকের বিচার শুরু হচ্ছে। একমাত্র অনলি ওয়ান পলিটিক্যাল পার্টি বিএনপি, যারা সুনির্দিষ্টভাবে গত 16 বছরে কারা আমাদের গুম হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। আর অন্য একটা রাজনৈতিক দল দেখেন, ভুল, হ্যাঁ ভুল, এটা করা হয়েছে, আমাদের লোকদের করা হয়েছে, আমরা দিয়েছি। না, ওইটা বলি না, অন্য কোনো রাজনৈতিক দল করে নাই, এটা ঠিক না। কে করেছে? জামাত ইসলামী তাদের দলের যে এই যে লক্ষ্মীপুরের মানে তাদের এরকম বহু, একটা দুইটা না, আমরা সুনির্দিষ্টভাবে দলের পক্ষ থেকে আমরা করেছি। হ্যাঁ, তো সুতরাং এইভাবে আমরা বিচার চাই না, এটা যেভাবে ঢালাওভাবে বলা হচ্ছে এটা ঠিক না। বরং আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা বলছি সংস্কারও চলবে, বিচারও চলবে, নির্বাচনও চলবে। নির্বাচনটা আগে না, আগে আমরা আরেকটু আপনি যে জিনিসটা দেখেন, একটা গভর্নমেন্টকে ওয়ান ম্যান শো গভর্নমেন্ট চলে। ওয়ান ম্যান বলতে এখানে ডক্টর ইউনূসের বাইরে একটা আপনার অ্যাডভাইজার বা অন্য যারা, তাদের অ্যাক্টিভিটিস কতটুকু আপনাকে সেটা লক্ষ্য করতে হবে, তাদের অভিজ্ঞতা, তাদের চলছে, কোথায় কাজ আছে। আজকে যে নানা সংকট তৈরি হচ্ছে, আপনি কয়জন উপদেষ্টা, আপনি আমার মানে যে কয়জন উপদেষ্টা আছেন নাম বলতে পারবেন আপনি? না, সেটা একটা নতুন নতুন না, আপনাকে আমরা জানি একটা গভর্নমেন্ট অরাজক অবস্থা দিয়ে শুনেন, আমি মনে করি গভর্নমেন্টের দৃশ্যটা আমি আপনার সাথে বিরোধী এক জায়গায়, যে কোনো গভর্নমেন্টের চেয়ে, আমি বলি বাংলাদেশে আপনি 53 বছর তো অনেক গভর্নমেন্ট দেখছেন, বরং যে কোনো গভর্নমেন্টের চেয়ে সবচেয়ে স্বস্তির গভর্নমেন্ট হলো ডক্টর ইউনূসের। কারণ বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক দল এবং সামাজিক শক্তি সবাই তাকে সমর্থন দিয়েছে। এর আগে আপনি নির্বাচিত সরকার একদল যারা জিততো, যারা পরাজিত তারা তাদের বিরোধিতা করতো, ডিস্টার্ব শুরু করতো, কিন্তু অনলি ওয়ান গভর্নমেন্ট ইন দ্য হিস্টরি অফ বাংলাদেশ যার বিরুদ্ধে কোনো লোক নাই। কেন পতিত স্বৈরাচারের লোকজন নাই? আপনি হিসাবই করছেন না। আপনি তো এর আগেই বলছিলেন যে মানে ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ারের লোকজন রয়ে গেছে, কিন্তু পলিটিক্যাল এই কথা একটু শুনে আসুন। আচ্ছা, এইটা যদি আপনি শুনতে চান, উনি যেটা বললো আর কি, এই ইউনূস সাহেব হইলো যেটা উনি বললেন, যে ইউনূস সাহেব যখন টেক ওভার করছে, তখন দল মত নির্বিশেষে আওয়ামী লীগের লোকগুলো আমি বাদে দিলাম, এগুলো বাদে যারা ছিল সবাই তাকে সমর্থন করছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে অল্প কিছুদিনের মধ্যেই বিভাজন শুরু হয়ে গেল, অল্প কয়েকদিনের মধ্যেই। এবং এটাতে আমি নিউ এজ পত্রিকার নুরুল কবির সাহেবের সাথে একটা ইন্টারভিউ দিয়েছিল উনি, সেখানে বলছিল যে আপনার জাতীয় ন্যাশনাল ঐক্য বলতে যেটা, সেটা কতদূর কি হলো। উনি তখন এবং বললো যে আপনি তো ঐক্য করতে পারছেন না, আমরা তো দেখছি না। আমি তো বুঝতেছি না যে আমার এখানে যখন সবাই দেখা করতে আসে তখন সবাই আমার সাথে আছে, কিন্তু যখন এখান থেকে বেরিয়ে যায় তখন কিন্তু যার যার মতে করে কথা বলে। তো এখন আমি এটা কি করব? এটা তার বক্তব্য, আমার বানানো। তার মানে এটা কিন্তু একটা বার্তাও দিয়ে দিচ্ছে উনি, মানে খুব সহজ সরল কায়দায় বার্তা দিয়ে দিচ্ছে। সেটা কি, যে আসলে রাজনীতিবিদরা আমাকে বলে একটা, বাইরে গিয়ে বলে আর একটা। এই মুহূর্তে ইউনূস সাহেব যেই সমর্থনটা নিয়ে বসছিল সেটা ওখানে তার প্রতি নাই। তা নাহলে এই কথাটা উনি বলতেন না, যদি একই কায়দায় থাকে। উনি তো আর বানায় বলতেছেন না। এবং নুরুল কবির সাহেব আরেকটা প্রশ্ন তাকে করছিল যে আপনার অনেক উপদেষ্টা তো ব্যর্থ হচ্ছে, তাদের কথা কি বলবো? আমি নিজেই তো ব্যর্থ হচ্ছি, আমি নিজেই যখন ব্যর্থ হচ্ছি তখন আমি তাদেরকে কি বলবো? এই কথাগুলো উনি বলছেন পরিষ্কার। এখন আমার বক্তব্যটা, যেমন উনি বলছেন আমার ব্যাংকের টাকার ক্রাইসিস, ডলারের ক্রাইসিস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব ঠিক আছে, টোটালটা কিন্তু ওনার ডিমেরিটস। আমি বলছি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে জানি না, পত্রিকান্তরে আর ওনরা যা বলেন, আমি কাউকে দোষারোপ করি না, পক্ষপাতিত্বও করি না।
বাট ইট ইজ এ ফ্যাক্ট যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আচ্ছা যানজট, এগুলা কি 6 আগস্ট থেকে হইছে নাকি তার আগের থেকে ছিল? 5 আগস্ট শেখ হাসিনা চলে গেল, 6 আগস্ট থেকে এটা হইছে? ব্যাংকগুলো তো না আমি বলছি 6 আগস্ট থেকে তো এগুলো হয় নাই। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট, পতিত সরকার, যাকে আমি এখন আর সবসময় বলি লেডি ভার্সন অফ হিটলার, তার টিপু মুন্সি মন্ত্রী বলছিল সিন্ডিকেট নিয়ে আমরা কিছু করতে পারতেছি না। তার মানে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট সো-কল্ড হোক যে কল্ড হোক না, কিন্তু ঠিক আছে, কিন্তু এই গভর্নমেন্ট কেন ওই সিন্ডিকেট ভাঙতে পারলো না? আমি বলতে সেটাই সেটি কেন মানে পারলো না? কেন বলতেছি নির্বাচিত সরকার পারে নাই, আমি কেন বলছি সো-কল্ড নির্বাচিত বলেন আর যাই বলেন। তারপরে আসেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় নাই। আমরা রাস্তা হাঁটলে টের পাই যে আইন পরিস্থিতি মানে শৃঙ্খলা বাহিনীরা সরকারকে খুব একটা কোঅপারেট করে না। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা কি, আপনার ছেলে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আপনি সঠিক সময় বাসায় আসবে না ইয়াবার মামলায় থানায় যাবে, এই কিন্তু টেনশনটা আপনার এই মুহূর্তে নাই, নাম্বার 1। নাম্বার 2, যত আয়নাগর ছিল, যত বিচার বহির্ভূত হত্যা ছিল, যত গুম খুন সব ছিল, কারা করছে? আইন শৃঙ্খলা বাহিনী। সেই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এটা করার সুযোগ পাচ্ছে না। এটা মাথায় রাখতে হবে। আমার সরকার আমাকে ভাত মাছ দেয় না, বাট আই এম টকিং দ্য রিয়েলিটি। আয়নাঘর ভাঙছে, গুম খুন বন্ধ হয়েছে, এটা একটা বিশাল অর্জন। আমরা যদি অতীতে যাই, 53 বছর কিন্তু রাজনীতিবিদরাই চালাইছে। তার মাঝখানে এই আরেকটা কথা মনে হইল, নুরুল কবির সাহেব প্রশ্ন করছিল ইউনূস সাহেবরে যে মানে দেশ চালান, ইউনূস সাহেব বলতেছে দেশ চালানোর অভিজ্ঞতা তো আমার নাই, রাষ্ট্রপ্রতিনিধির অভিজ্ঞতা নাই, অর্থাৎ তাকে কোণঠাসা করা হচ্ছে, অভিজ্ঞতা নাই। আমি বলি বাংলাদেশের রাষ্ট্র না, পৃথিবীর যে কোনো দেশে যখন যিনি রাষ্ট্রপতি প্রথম হন, কোন অভিজ্ঞতা নিয়ে হন? আর একটা দেশ চালায় এসে দেশ চালান? আমাদের দেশে যারা ক্ষমতা আসছে তারা কে কোথার থেকে দেশ চালায় আসছিল? আপনি যদি বলেন চাকরি করতে গেলে অভিজ্ঞতা আছে, তখন বলি আমি বেক্সিমকোতে চাকরি করছিলাম, অভিজ্ঞতাটা নিয়ে আসছি। কিন্তু দেশ চালানোর ব্যাপারে, আরে ভাই আপনি দেশ চালাবেন, কোন দেশ চালায় আসছেন আপনি? এটা কি প্রশ্ন আসে? একটা অবান্তর প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, আমি মনে করি যদি ওইভাবে চিন্তা করেন যে ইউনূস সাহেবকে নির্বাচন, রাজনৈতিক দল যারা নির্বাচন তাই যৌক্তিক, তারা চাইবেই। কিন্তু আমার ব্যক্তিগতভাবে 16 বছরের স্বৈরাচার সরকার, টানা 10 বছর তারা নির্যাতিত, তাদের লোক গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, ইলিয়াস আলী গায়েব হয়ে গেছে, এরকম বহু লোক, তাদের তো রক্ত আরো বেশি গরম হওয়া দরকার। কোনো কথা নাই, আগে বিচার। আমার মনে হয় এই জায়গাটা আমাদের আসা উচিত। বাট পাশাপাশি নির্বাচন চাইবে, নির্বাচনের রাস্তায় সরকারকে আগাইতে হবে। এবিএম মোশাররফ হোসেন আবু হেনা রাজ্জাকি অনেক কথা বলেছে, আপনার এই বিষয়ে কোনো কথা থাকলে নিশ্চয়ই বলবেন। আমি আরেকটু কথা বলতে চাচ্ছি, আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে অপর একটি অনুষ্ঠানে বলেছেন যে সংস্কারের প্রশ্নে উনি বলেছেন যে কয়েকটি বিষয়ের সংস্কারের ব্যাপারে তার দল ঐক্যমতে মানে পৌঁছেছেন। সেগুলো হচ্ছে 2বারের বেশি প্রধানমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিষয়ে ঐক্যমত হয়েছে। এর বাইরে যদি কোনো ঐক্যমত করতে মানে কিছু করা হয়, দরকার হয়, তাহলে আসলে এটা জনগণের ম্যান্ডেট নিতে হবে। পক্ষান্তরে আসলে উনি এটার বিরোধিতাই মানে করছে, যদিও মুখে তা বলে নাই। না, এটা না, আমি দেখ শুধু এই তিনটা না, আপনি দেখেন আরো আমরা জানি যে গভর্নমেন্ট যেই কমিশন করেছে, আমরা যদিও আমাদের বিএনপির পার্টির পক্ষ থেকে আপনি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে এই যে 4টা কমিশনের ব্যাপারে, কিন্তু ইতিমধ্যে আপনি শুধু তাই না, আমরা যতটুকু আমাদের 31 দফার যে সংস্কার প্রস্তাব, সেখানে যদি আপনি দেখেন অনেকগুলি বিষয় হয়েছে। যেমন আমরা কি বলেছি, বিএনপি যদি এককভাবেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে, তবু আমরা দলীয় সরকার করব না, আমরা জাতীয় সরকার করব। আমরা ওই যে আপনি যেটা বলছেন যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, আমরা বলেছি যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, আমরা বলেছি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সংসদের মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার। আমি এটা বলছি না, আমি বলছি উনি যে কথাটা বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে ঐক্যমত হয়েছে, আর এর বাইরে কিছু করতে গেলে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা যাবে না। তারপরে একটা কথা বলছে যে 5 জন বসিয়ে দেশের করণীয় ঠিক করার কোনো সুযোগ নাই, এটা করা ঠিক না। মানে এক ধরনের নেতিবাচক মনোভাব আমরা দেখতে পাচ্ছি সংস্কারের প্রশ্নে। না, সংস্কার প্রশ্নে নেতিবাচক প্রস্তাব এখন আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এবং আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য করা, যে কথাটি আমরা বারবার বলার চেষ্টা করেছি, যে আপনি এই যেই সংস্কারটা করবেন, এই সংস্কারের বৈধতা কে দেবে? একটা গণভোট হোক,
না বৈধতা, গণভোটের এখন কি সুযোগটা কোথায়? সুযোগ করে নেবে আপনার আমি একটা গণভোট নিয়ে। আমি একটা কথা বলি, আমরা যার জন্য কিন্তু আমাদের যে 31 দফা যেটা শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে গণভোট তুলে দিয়েছে, আমরা কিন্তু সেই গণভোট পরিবর্তনের কথা বলেছি। হ্যাঁ, তো বলেছি। আমি বলছি যে সংস্কারের প্রশ্নে যেগুলা যদি আপনারা ঐক্যমতে পৌঁছতে পারেন, অথবা যদি নাও পারে রাজনৈতিক দলগুলো, যেগুলা জনমানুষের আকাঙ্ক্ষা বলে দাবি করছে ছাত্র জনতা, সেগুলো বলেন আপনি এবার বলেন, দু একটা বলেন যে কোনটা দাবি করেছে ছাত্ররা। না, আমি এটা ডিটেইলস এত না আপনি একেবারে ইম্পর্টেন্ট দুই একটি বলেন। এই যে বিচারের কথা যদি বলেন, বিচার তো আমরা চাই, বিচার কিন্তু বিচার প্রক্রিয়ার যেই সেই প্রক্রিয়াতে আপনি সময় দিবেন না, কয় বছর করবেন না। আপনাকে তো একটা জিনিস চিন্তা করতে হবে, আপনাদের বাংলাদেশ, এই দেশটার তো ভবিষ্যৎ আপনাকে চিন্তা করতে হবে। এক বিচারের নামে আপনি 10 বছর ক্ষমতায় থাকবেন, দেশ উন্নয়নের ক্ষেত্রে বলেন বা বিনিয়োগের ক্ষেত্রে বলেন, স্থিতিশীলতার ক্ষেত্রে বলেন, বিরাট ঝুঁকি। আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আপনাকে এই জিনিসটা, আপনি হয়তো যে জিনিসটা খুব হালকাভাবে বলছেন, আমার দেশ একটা কানেক্টিভিটির মধ্যে আমরা আছি, গ্লোবাল ওয়ার্ল্ডে আমরা বসবাস করি। আপনার সারা পৃথিবীর সাথে তো আপনার একটা কানেক্টিভিটি আপনার রেখে আপনাকে চলতে হবে। আপনি এখানে স্থির হয়ে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘ 10 বছর বসে থাকবেন, আপনি সেটা দিয়ে এই কথাটা আসছে কেন? আসছে বিভিন্ন যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার তারা বলছে, দেখেন আপনারা, তারা বলছে। আচ্ছা, জি বলেন আপনার কথা। আপনি এই যে আজকে আপনি দেখেন বিভিন্ন রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডার এখানে যারা আছে, বিভিন্ন সংস্থা, তারা যখন রাজনৈতিক দলে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করে কি বলে তারা? তো দ্রুত তারা একটা নির্বাচিত সরকার দেখতে চায়। অর্থাৎ তাদের সেন্টিমেন্টটাও আপনাকে বুঝতে হবে, সেই সেন্টিমেন্টটা আপনাকে বুঝতে হবে যে আসলে মানে কোন দিকে যাচ্ছে দেশটা, সেটাও আপনার অন্যতম একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে আজকে এই যে মনে করেন আমরা যে কথাটা আমাদের উপর এখন ব্লেম দেওয়া হচ্ছে যে 15.5 বছর তো আমরা আন্দোলন করি, সরকার তো পতন হয়নি, বলে না? কিন্তু এই যে আপনি দেখেন, আমরা যদি এখন এই কথাগুলো যদি আমরা বলতে যাই, তাই না, আমরা চাই না আন্দোলনকে মেলাইন আমরা করতে চাইনি। আমরা তো এমনও দেখেছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাহার করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো কি তখন সেই তাদের সমর্থন প্রত্যাহার করেছে? না, বরং আপনি দেখেন পত্রিকায় যেই দিন সমর্থন প্রত্যাহার করেছে সেই দিনও মির্জা ফখরুল ইসলাম বিবৃতি দিয়েছে যে অধিকার প্রতিষ্ঠা না পর্যন্ত রাজনৈতিক দলের সমর্থন এবং অব্যাহত থাকবে। আপনি দেখেন, সুতরাং আপনাকে এই জিনিসগুলি বুঝতে হবে যে একটা ইকুয়েশনের কারণে এটা হয়নি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বহু কারণে আজকে আমরা এই হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। সামগ্রিক বিচার বিশ্লেষণ করেই আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। না, কিন্তু হাসিনার আগে 5ই আগস্টের আগের সমর্থন, আগের ঐক্য, এখন কিন্তু আমরা ঐক্য যায় নাই, তো ঐক্য যায়নি। কিন্তু বরং আমি আরেকটু যোগ করি, বরং ঐক্যের ক্ষেত্রে আমরা দেখি কি যে আপনি এই মুভমেন্টটা হয়েছে কি বৈষম্যের বিরুদ্ধে। আমরা অনেক ক্ষেত্রে তো দেখি আমরা বৈষম্য, যারা বৈষম্যের বিরুদ্ধে ক্ষমতায় বসেছে তাদের মধ্যে তো আমরা বৈষম্য দেখেছি। যেমন নাম্বার 1, আপনি দেখেন একদিকে আপনি বলছেন ইট ইজ দ্য নিউট্রাল গভর্নমেন্ট, ক্লিয়ার, অথচ আপনি আবার আরেকটা শক্তি যারা আন্দোলনের, তাদের 3 জন প্রতিনিধিকে আপনি অ্যাডভাইজার করেছেন। আবার আপনি বলেছেন আপনাদেরকে বলা হয়েছিল, আপনারা জান নাই। আমি কই আরেকটা, আবার আপনি বলছেন যে আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে নিরপেক্ষভাবে। সেখানে আপনি আবার যারা গভর্নমেন্টে আছে তাদেরই একটা রাজনৈতিক দল আপনি তৈরি করছে। হ্যাঁ, নাগরিক শক্তি করছে, নাগরিক কমিটি তো আর বৈষম্য তাদেরই লোক, কি বৈষম্য বিরোধী না, তাদের লোক করতে হবে। বৈষম্য বিরোধী এটাকে কে না জানে? আপনি এটা হাইড করার কোনো সুযোগ আছে? তারা যেখানে যাচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে, তাদেরকে স্টেট সিকিউরিটি দিচ্ছে, তাদের মানে যে কোনো প্রোগ্রাম সাকসেস করার জন্য সরকারি মেকানিজমগুলি সব কাজ করছে। তাইলে এখানে পৃষ্ঠপোষকতা রাজনৈতিক দলের নেতৃবৃন্দও পাচ্ছে, শুধু বিএনপি না, দলগত তো ঘোষণা দিয়ে তারা বলছে যে আমরা তো আছি, কিন্তু আপনি একটা অংশকে প্যাট্রোনাইজ করবেন, এইটাকে তো আপনার বৈষম্য মুক্ত হলো না, বরং আপনি বৈষম্যকে আরো উৎসাহিত করছেন। আচ্ছা, জি, আমি ওনার কয়েকটা বিষয় শুনলাম। একটা বিষয় বলি, প্রথমত যেটা বলছেন উনি যে বৈষম্য বিরোধী ছাত্ররা বৈষম্য বিরোধী নিয়ে আসছিল, কিন্তু এখানে একটা বাস্তবতা আমাদেরকে মানতে হবে। যেমন আমি হয়তো দেখা গেল আঙ্গুলে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমার বলছে ব্লাড টেস্ট করেন, তারপরে ফাস্টিং অবস্থায় আসেন, তারপরে কয়ে যে এইটা করে আসেন। আরে ভাই, এই কথা তো ছিল, আমি তো ব্যথা নিয়ে গেছি। একটার সাথে একটা রিলেভেন্ট। আপনি একটা কাজ করতে গেলে অনেক কিছু প্রাসঙ্গিক হয়ে যায়। আপনি যদি মাছ রাঁধতে যান যে ভাজলি হয়ে দেবেন না, এখানে তেল, পানি, লবণ বহু কিছু লাগে, সেগুলো না থাকলে কেমনে করবেন? আর একটা কথা উনি বলছেন, ডিপ্লোম্যাটরা বলছে যে একটা নির্বাচন দেখতে চায়, এটা ভালো কথা। ডিপ্লোম্যাটদের ভাষা বাংলাদেশ বোঝে না বইলেই
এই দুরবস্থা? কেননা আমেরিকা বলছিলাম একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশমূলক নির্বাচন দেখতে চাই। তুরিয়াম বুইরা আঙ্গুল দিয়ে উড়াই দিলাম, তারপরে এক দলের 3 ভাগ করে নির্বাচন করলাম, এবং পৃথিবীর সেরা গণতন্ত্র। কাজে ডিপ্লোম্যাটদের ভাষা বোঝা কঠিন, এবং সেক্ষেত্রে যদি আমি হিসাব করি, মনে হয় না ইউনূস সাহেব যে ডিপ্লোম্যাটদের ভাষা বোঝেন না, তা কিন্তু না। সুতরাং এই নির্বাচন করতে বলা, একজনে গিয়ে কইলো যে ভাই আপনি একটু নির্বাচনের কথা বলেন, বললো যে হ্যাঁ নির্বাচন হওয়া দরকার, কার কথা কি, কোথায় কার ব্যালেন্স হয়, নোবডি নোজ। আপনি কাঞ্চনের সাথে আমার উপরে একটা সম্পর্ক, ভিতরে আরেকটা সম্পর্ক, সারা পৃথিবীব্যাপী রাজনৈতিক মঞ্চে মাঠে যে বক্তব্যটা দেয়, এই করব সেই করব, বাট ইনডোরে গিয়ে যেখানে কিচেন ক্যাবিনেট থাকে ওখানে সিদ্ধান্ত ফাইনাল। তো কথাগুলো ওই রকম না যেটা আমরা খুব সাদামাটা বলে ফেললেই হবে না। ইউনূস সাহেব ইচ্ছা করলেই কালকে নির্বাচন দিয়ে চলে যাবেন, এটা যেমন সম্ভব না, আবার নির্বাচন না দিয়ে কাল থাকবেন, এটাও সম্ভব না। যেই ইউনূস টোটালি ব্যর্থ আর্মিদের বাংলাদেশের সবার কাছে এখন পর্যন্ত, আমি এমন কোনো সেক্টর নাই যেটা সে ব্যর্থ না। বাট একটা জিনিস আমি লক্ষ্য করেন, কিছু ডলার আসছে, আমাদের একটা গ্যারান্টি যে এই ডলারটা আসবে, যাবে না। আমাদের যেমন ডলার আসছে, বের হয়ে গেছে, চায়না বলছে লম্বা সময় দিবে, এগুলা অর্জন। পাশাপাশি আমি যদি রাজনীতির ভাষায় ধরে নেই, ইউনূস সাহেব সব জায়গায় ব্যর্থ। ওই যে দ্রব্যমূল্য বলি, যা কিছু বলি, রাজনীতি বলি, সব সংস্কারে ব্যর্থ, বিচারেও ব্যর্থ। কিন্তু নির্বাচনটা সে সাকসেস হবে সেটা কি করে তারা নিশ্চিত হয়? যার কাছে নির্বাচনটা চাচ্ছে, যে এত অযোগ্য, সে যে নির্বাচনটা ভালো করতে পারবে তারই কি গ্যারান্টি আছে? তার অধীনে তো নির্বাচনও চাওয়া উচিত না, যে আপনি চলে যান, তৃতীয় একজন বসান, নির্বাচন তার কাছ থেকে নেই। কারণ এত অযোগ্য লোক একটা সেক্টরে তো তার যোগ্যতা প্রমাণ করতে পারে নাই, তো সে যে একটা সাকসেসফুল নির্বাচন করবে সেটার গ্যারান্টিটা কি আমার কাছে? এটা আমার প্রশ্ন। আমার মনে হয় প্রশ্ন না, রাজ্জাকি ভাই যেভাবে একটা সরলীকরণ করেছে সেটা না। এই ইউনূস সরকারের মূল শক্তি তো রাজনৈতিক শক্তি। রাজনৈতিক দলগুলি বলছে আমরা নিঃস্বার্থভাবে, যেমন আপনাকে 2টা ঘটনা আমি একটা বলি। একদিন আমরা দেখেছিলাম যে মানে অমুক তারিখ আওয়ামী লীগ আসবে, মনে আছে আপনার? সকল রাজনৈতিক দল কিন্তু ভেদাভেদ বলে গিয়ে ঢাকার রাজপথ দখলে নিয়েছিল। আবার যখন ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক টানাপোড়েন চলছিল, ইউনূস সাহেব যখন আহ্বান জানান রাজনৈতিক দলগুলি কিন্তু সব যেভাবে রাজ্জাকি ঢালাউভাবে ব্যর্থ বলছে সেটা না। এখানে হলো যে কোনো গণতন্ত্রের অথবা যে কোনো একটা সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় সৌন্দর্য কি, আপনার তার ভুল ত্রুটি তাকে ধরিয়ে দেওয়া, সংশোধনের সুযোগ। সেটা ইউনূস সাহেব বলছেন যে আমরা আমার ভুল ত্রুটি আপনারা ধরিয়ে দেন, এইটাই তো সৌন্দর্য। সেখানে রাজনৈতিক দলগুলি কি একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করছে এখন, কারণ তারা তার ক্ষমতায় নাই ডাইরেক্টলি। সুতরাং কোথায় কি সংকট হচ্ছে সেই জিনিসগুলো তারা তুলে ধরছে। যেমন আমরা এখনো বলি যে আপনি প্রশাসনকে ঠিক করেন, এই প্রশাসন রেখে আপনি আগামী দিনে একটি গণমানুষের বাংলাদেশ তৈরি করতে পারবেন না। কিন্তু হচ্ছে না, তো সংকটটা কোথায়? এখানেই তো আমাদের প্রশ্নটা। না, কিন্তু সেটা কিভাবে হবে? আপনারা মানে আপনাদের দিক নির্দেশনা কি? আমাদের দিক নিয়ে আমরা তো একটা কথা বলি, আপনার মনে আছে এখানে আপনারা 2জনই আছেন অভিজ্ঞ, এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিচারপতি শাহাবুদ্দিন নামে 3 মাসের সময় পাই নাই, এর মধ্যে কিন্তু উনি নির্বাচন করে গেছে, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কেন হয়েছিল? একটা রাজনৈতিক দলের কমিটমেন্ট তো এর চেয়ে মানে ছিল, বরং তখন জাতীয় পার্টির মতো একটি শক্তি ইলেকশন করেছে। উনি কি করেছিলেন? টোটাল অ্যাডমিনিস্ট্রেশন তাকে ইন্টারচেঞ্জ করে দিয়েছে। মানে আপনাকে বলে এখানে ধরেন আপনি এখানে আছেন, আপনি তো কিভাবে অনুষ্ঠানটা পরিচালনা করবেন আপনার একটা সেটআপ আছে। কিন্তু আমাকে একটু বলেন, 17 বছর আমাকে একটু বলেন, সেটআপ আছে, কিন্তু আমাকে যদি আপনি বসিয়ে দেন তাহলে আমি তো আমার নিজের মতো আমি চালাতে চেষ্টা করব, কারণ আমি তো জানি না কে আমাকে কোন হেল্প করবে না করবে। তো এখানে তো সমস্যা হলো যে শেখ হাসিনার সাজানো সংসার চতুর্দিকে আছে। আপনার উচিত ছিল প্রথম 7 ডেজের মধ্যে সব উলটপালট করে দেওয়া, যাতে কারো কোনো সেটআপ না থাকে। আপনি সেই সেটআপ এখনো তো সেই যদি এক সুইচ দেন আপনি বাতি জ্বলে, আবার অফ করলে বাতি নিভে যায়। তো এই ক্ষেত্রে আপনি পরিবর্তন না এনে আপনি কোনোভাবে রাষ্ট্রকে জনগণের রাষ্ট্র এখানে আপনি ওনার সাথে আমি একটু সংযোগ করতে চাই। এই যে সেটআপ বললেন, 16 বছর টানা সে ক্ষমতায়, আপনিই বলছেন ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার সবই আওয়ামী লীগ। আপনি বদল করবেন কি? বদল আপনি করে দেখেন না। আমি বলতেছি বদল করবেন কি? 1 নম্বর, কারণ আমি দেখলাম প্রবাসীর থেকে একজনের কমপ্লেন করতেছে, সে পাসপোর্ট চাইতেছে, 4 মাস হয়েছে পাসপোর্ট পাচ্ছে না, এবং এর জন্য 1000 বাড়তি রিয়েল গুনতে, 1000 রিয়েল। প্রশ্নটা আমি কেন বলছি, আই ক্যান চেঞ্জ দ্য অ্যাম্বাসেডার, আই ক্যান চেঞ্জ দ্য হাই কমিশনার, কিন্তু ওখানে তো 40টা লোক কাজ করে, ওই 40টা কিন্তু ওই আওয়ামী লীগ সরকারের লোক।
তাদের দ্বারা যদি নন কোঅপারেটেড হয় ওই অ্যাম্বাসেডার কিছু করার ক্ষমতা নাই। কারণ প্রফেসর ইউনূস সাহেব এই কথাটা বলছেন, আবার সেই নুরুল কবিরের কথাটা আসে, বলছিল যে যারা আহত তাদেরকে আপনি সাহায্য করছেন না, কথা ছিল। তখন সে বলল আমাদের ফান্ডের অভাব নাই, পর্যাপ্ত ফান্ড আছে, কিন্তু এটা একটা জটিলতার মধ্যে ডিসবার্স হচ্ছে না। তখন সে বলছে, প্রশ্ন করল কাউন্টার, এটা কি আমলাতান্ত্রিক জটিলতা? বলল যে হ্যাঁ, অনেকটা তাই বলতে পারেন। মানে এই যে তান্ত্রিক জটিলতাটা থেকে সে বের হইতে পারতেছে না, কারণ টানা 16 বছর যেটার ভিতরে উনি মানে রয়ে গেছেন, সেটা উনি চট করে ওভারনাইট কিভাবে চেঞ্জ করবে? যদি কোনো ফর্মুলা থাকে, আমি বারবার বলি, ইফ ওয়ান্ট টু কোঅপারেট হিম, বারবার বলি আপনি একটু অ্যাডভাইস দেন না যে ভাই আপনি এই ফর্মুলায় এই কাজটা করতে পারেন, এই ফর্মুলায় পুলিশটাকে নামাইতে পারেন, এই কারণ আপনি ক্ষমতায় গেলেই সব পরিবর্তন হয়ে যাবে। তাহলে কোন কারিশমাটা আপনার কাছে আছে? কিন্তু ব্যক্তিগত আমি বলতে পারি, প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সরাইয়া কালকে আমারে প্রধান উপদেষ্টা বানাই দেন, আমি নিশ্চিত করে বলতে পারি প্রশাসন মাঠে নামবে। যদি বলেন কেন, এখানে প্রশ্ন আসতে পারে যে কেন উনি থাকলে নামবে না, তুমি গেলে নামবে। এটার কারণ হলো যে আমারে ভর্তা বানাইতে পারবে। এই কারণে আমি কালকে টেক ওভার করলেই এই প্রশাসন সবাই কাজ করবে। আর এখন ইউনূস সাহেব পিরামিডের মতো বৈশা রয়েছে, তাকে কেউ টাচ করতে পারতেছে না। সুতরাং আশপাশ দিয়ে নানান কথা হচ্ছে। সুতরাং ইউনূস সাহেব আমরা মানে যেভাবে চলছে এখন চলমান এই পরিস্থিতিতে তাকে কঠোর থেকে কঠোরতম করে, কারণ সে অলরেডি শুরু থেকে একটা ডেডলাইন দিয়ে দিছে যে 25 ডিসেম্বরের মধ্যে অথবা জুন, একটা কাছাকাছি সময় এসে ইউ ক্যান চার্জ হিম। সে ফর এক্সাম্পল সেপ্টেম্বরে বলতে পারেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আপনি বলছিলেন, লক্ষণ কই? আমি তো এখন থেকেই উই আর কিপিং হিম আন্ডার ডিস্টারবেন্স। সুতরাং লং রানে এটার দায় দায়িত্ব আমাদের সবার উপরে পড়বে আমার কাছে মনে হয়। হি ইজ অ্যাবসলিউটলি নন কোঅপারেটেড বাই উই পিপল। যেই কোঅপারেশন করে তাকে বসানো হয়েছিল সেই জায়গাটায় আমরা নাই, আমি আমার ব্যক্তিগত মতামত। আপনারা দেখছেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে, যে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী যে কথাগুলো এসছে, এটাও যদি আপনার কোনো কথা থাকে নিশ্চয়ই আপনি বলবেন। তার সাথে আমি একটি ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আপনি জানেন যে আজকে দুদক কর্মকর্তারা, দুদকের মহাপরিচালক বলেছেন 2018 সালে নির্বাচনে অনিয়ম, ঘুষ গ্রহণ সহ নানা অনিয়মের সাথে জড়িত অভিযোগে ইসি, সরকারি কর্মচারী, পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুনতে চাই আপনার। এটা কি দুদক বলছে? হ্যাঁ, এই যে দুদক বলছে, তাহলে তো আমার এই 15 লক্ষ লোকই বিদায় দিয়ে দিতে হয়। কোন 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী। কারণ বিগত সরকার ছিল, আমি বলছি অনেক জায়গায়, আপনার চ্যানেলেও বোধহয় বলছি, যে আওয়ামী লীগ সরকারের জনগণ ছিল 15 লক্ষ, 18 কোটি না। অর্থাৎ ওই 15 লক্ষ মানুষের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। তোগরে আমি সুবিধা দেব, তোরা আমারে ক্ষমতায় রাখবি। সুতরাং সমস্ত করাপশন বৈধ। যিনি এখন এই মন্তব্য করতেছেন তার ভালো কি, তার আমল নামা গিয়ে খুঁজে আসেন আপনি। উনি যেভাবে বলছে ফাইন, কথা তো শুনতে ভালোই শোনা যায়, কিন্তু আপনি কি করে সব সাফাই সব বিদায় দেন না এখন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী? ঘরই তো খালি। আপনি যদি ওইভাবে দেখতে চান, এই যে মোশাররফ ভাইরা তো দাবি করছে। কি দাবি করছে? যে এই সমস্ত হাসিনার যারা সহযোগী ছিল, যে সব এটার জন্য, হ্যাঁ এইটার জন্য দরকার বিচার। কেমনে? হু ওয়াজ দ্য রিং লিডার? রিং লিডারের যদি বিচার হয়ে যায়, এই যে গয়রহ মামলা কিন্তু বহু হয়েছে, আমি লয়ার হিসেবে বলছি এইগুলো কোনো মামলা না। যে শেখ হাসিনা প্রধান আসামি, হোম মিনিস্টার দ্বিতীয় আসামি, এরপরে গয়রহ 50 জনের নাম লিখে অজ্ঞাতনামা 2000, এইগুলি মামলাগুলো পুলিশে করছে সেই আওয়ামী লীগের কায়দায়। আওয়ামী লীগের সময় এইরকম মামলা ছিল, কিন্তু সুবিধাটা কি ছিল? ওই মামলার উপরে বিএনপির দৌড়ানিতে রাখছে, ওই ভুয়া মামলাগুলোর উপরে বলুক। কিন্তু আজকে যে মামলাগুলো বিএনপির লোকজন করুক বা এক্সওয়াইজেডরা করুক, তারা যখনই মামলা করতে গেছে পুলিশ ওই কায়দায় মামলা সাজাইছে। হ্যাঁ, কিচ্ছু করা লাগবে না, প্রধান আসামি অমুক, অজ্ঞাতনামা কমিটির নাম দিয়ে ঢুকে। কিন্তু পুলিশ কিন্তু ধরতে নামে না এই কাউকে। তফাৎ কিন্তু ওইটুক, ওই ভুয়া মামলায় দাব রাইছে, এই ভুয়া মামলায় চুপচাপ বসে রয়েছে এই একই পুলিশ। সুতরাং আপনি কি করবেন? তার মানে ওই 15 লক্ষ যে জনগণ শেখ হাসিনার, যাদের কথা মিন করছি, প্রধান কর্মকর্তা কর্মচারী, আজও তারা তার জনগণ। এখন বিএনপি নির্বাচন চায়, এবং বিএনপি যদি ক্ষমতায় যায়, আওয়ামী লীগ এই মুহূর্তে বেজার হবে না, একটুও বেজার হবে না। কেন? এটার কারণ হচ্ছে যে যিনি টেক ওভার করুক ইউনূসের জায়গায়, ব্যক্তি ইউনূসের বদলে, ঠিক আছে, তাহলে সে আর যাই হোক ইউনূস সাহেবের মতো জায়গাটা থাকবে না তার। যে কথা আমি একটু আগে বললাম, আমাকে প্রধান উপদেষ্টা বানাইলে এসে ভর্তা বানাইতে পারবে। সেই অর্থে বলছি, আপনি বসাইলে পরে কি হবে? আপনাকে এই প্রশাসন নিয়ে কাজ করতে হবে।
আর এই প্রশাসন নিয়ে কাজ করতে হলে আপনাকে ছাড় দিতে হবে। ছাড় দিবেন কাকে? পতিত যারা আছে এখানে, যারা বিরাজমান, তার ভিতরে 626 জন পলাতক ছিল, তার থেকে কিছু সবই বের হয়ে গেছে ক্যান্টনমেন্ট থেকে, কিছু হয়তো ধরা পড়ছে, বাকিরা বাইরে চলে গেছে। আর যারা যেখানে আছে, এই কোঅপারেশনটা পাইলে, গ্যারান্টিটা পাইলে প্রশাসনের কোঅপারেশন পাবে। পাওয়ার পর কাকে দমাইতে হবে? দমাইতে হবে আজকে যারা বৈষম্য বিরোধী কিংবা অন্যান্য যারা রাজনীতি করতেছে, যাদেরকে আমার পছন্দ নয়, হোক সেটা অন্য দল, কোনো দলের নাম বলতেছে, তাদেরকে আপনি দমাইতে পারবেন। কারণ শেখ হাসিনা দমাইছে তো। আচ্ছা, দমাইলে কি হবে? দমানোর পরে কি হবে? ক্ষমতায় যেই থাকুক সে স্ট্যাবল হয়ে গেল। তখন কি করবে? এই প্রশাসন আর ওই পতিত সরকারের লোক মিলে আবার এই ক্ষমতাসীন যে থাকবে তার বিরুদ্ধে লেগে যাবে ইনশাআল্লাহ তাআলা। দেশ যাবে সেই জায়গাটায়। না, কিন্তু এটা আমার ধারণা, প্রিজাম্পশন আমি বলছি। আমি বলছি না যে আমি আই এম অ্যাবসলিউট অন দিস ইস্যু। না, কিন্তু যেই 18 সালের নির্বাচন বা পরবর্তী আরও যে নির্বাচন আমরা মানে দেখেছি, সেই নির্বাচনগুলোর কি কোনো জবাবদিহিতা আসবে না? সেই জবাবদিহিতা আসতে হইলে এমন একটা লোকের কাছে, মানে জবাবদিহিতা যার রাজনৈতিক পিপাসা নাই। যেমন উনি বলছেন ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে চান না। আই ডু বিলিভ, অন্য উপদেষ্টাদের কথা জানি না, উনি যে থাকতে চান না এ ব্যাপারে কোনো সন্দেহ ব্যক্তিগতভাবে আমার নাই। কাজে ওই লোকের পক্ষেই সম্ভব কিছু করার। আর যার রাজনৈতিক স্বপ্ন থাকে আমি ক্ষমতায় যাব, তার কম্প্রোমাইজ করার টেন্ডেন্সি থাকে। কিন্তু যার এই স্বপ্ন থাকে না যে আমি দেশটাকে একটা জায়গায় নিতে চাই, তোমরা আমাকে বসিয়েছো, এয়ারপোর্টে বসে বলছে তোমরা যদি আমার কথা শোনো তাইলে আমি থাকবো, নাইলে চলে যাব। এখন ইউনূস সাহেবের কাছে অনেকগুলো অপশন আছে। উনি নির্বাচন না করেও চলে যেতে পারেন, নির্বাচন করেও চলে যেতে পারেন, ওনার ইচ্ছা। কারণ ওনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। যার রাজনৈতিক ইচ্ছা থাকবে সেই কম্প্রোমাইজ করবে। যেমন আপনি এখানে চাকরি করেন, আপনি যদি ভাবেন যে আপনি আরও উপরে উঠবেন, আপনাকে অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হইতে পারে। হ্যাঁ, বসেরটা শুনবো, এর মাইন্ডগুলো যাতে না করে আগ্রুম বাগ্রুম। আর যদি ভাবেন যে কয়দিন চাকরি করুন বাঘের বাচ্চার মতো করবো, চাকরি চলে গেলে গেল গা, ইউ উইল নট ফিল এনিথিং। সো দিস ইজ ইউনূস। অ্যাডভোকেট রাজ্জাক, কি তাহলে কি আপনি বলবেন যে এই যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সিদ্ধান্ত কি ভুল? কোন সিদ্ধান্তগুলো? এই যে 2018 সালে এই সোকল নির্বাচনের সাথে যারা অনেক অভিযোগ আছে, এই নির্বাচনের সাথে আমরা জানি যে মানে কোটি কোটি টাকার ভাগ বাটোয়ারা হয়েছে, সেই অর্থ পুলিশ থেকে শুরু করে সকলেই পেয়েছে। এটা তো আপনারাও বলছেন। এটা সিদ্ধান্ত ভুল না তো? 15 লক্ষ জনগণ নিয়ে শেখ হাসিনা ছিল, সুতরাং জনগণও খুশি ছিল, সেও খুশি ছিল। এখন যেই প্রধানমন্ত্রী চলে গেছে তার জনগণ এখন বেজার হয়েছে। এরকম প্রিয় সরকার কোথায় পাবে? সে তো একেবারে আমি ভিতর থেকে বলছি, সে তো 18 কোটি লোকের সরকার ছিল না। সে ছিল প্রজাতন্ত্রের 15 লক্ষ কর্মকর্তা কর্মচারীর সরকার, যার জন্য আজও 15 কর্মকর্তা কর্মচারী তার জিকির করে। তাহলে যে সমস্ত বৃদ্ধ লোকের অ্যাডভাইজার হিসেবে আমাদের ইউনূস সাহেব আনসার গুড ফেইথ হয়তো অভিজ্ঞতা, তার তো আসাই উচিত ছিল না। আর কত চাই? আর কত চাই? আসছে তো, নাচলেও পারতো। জি, আমি আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন, এটা কিন্তু বাংলাদেশের স্বীকৃত যে 2018 নির্বাচনটা রাতে হয়েছে। রাতে হয়েছে, কেউ না কেউ প্লেয়ার তো ছিল, কেউ তো এই কাজটা তো কেউ না কেউ করেছে। যেমন আমি আপনাকে স্পষ্ট বলছিলাম, আমি নিজে 2018 বিএনপির ক্যান্ডিডেট ছিলাম। আমি 29 তারিখ ঢাকা থেকে যখন নমিনেশন নিয়ে গেলাম, আমি একটা মিছিল করেছিলাম, মিনিমাম 40 থেকে 50,000 লোকের। আমি ভিডিও এখন আমার কাছে আছে, আমি দেখাতে পারি। পরের দিন সংশ্লিষ্ট থানায় যিনি ওসি আমরা যাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি আমার বাসায় এসে বললেন আগামীকাল থেকে আপনি বাসা থেকে বেরোবেন না। আপনি ক্যান্ডিডেট না? হ্যাঁ, ক্যান্ডিডেট। তাহলে আপনি নির্বাচন করবেন কিভাবে? আমি শোনেন না, এখন এটা তো ওই কর্মকর্তার দায়িত্ব না। সে এসে আমাকে বলেছে, বলেছে যে এটা ফারুকি রাজ্জাকি ভাই যেটা বলেছে যে আপনি কিভাবে 15 লাখ দরকার নাই তো। আমার কি পয়েন্টে কে ছিল? আমার ওসি ছিল, ডিসি ছিল, ইওনো ছিল, ওই 15 লাখ জনগণের অংশ। সুপার, হ্যাঁ, পরে তারা তো আপনাকে ধরতে হবে, আপনি সবাইকে তো আর বিচার করতে হবে, আপনাকে একটা এক্সাম্পল তৈরি করতে হবে। যদি আমি অপরাধ করি তাহলে আমার এই সাজা হয়, আপনি সেই জায়গায় আপনাকে যেতে হবে। আমার স্পষ্ট মনে আছে, আমাকে আর বেরোতে দিলেন না। এখন আমার সাথে ইলেকশন কার সাথে? আমার প্রতিদ্বন্দ্বী কে ছিল? আওয়ামী লীগ বা ইসলামী ঐক্যজোট, অন্যরা। আমি দেখেছি আমার নেতা কর্মীর বিরুদ্ধে 5টা বিশেষ ক্ষমতা আইন 1974 মামলা হয়েছে, মামলা করেছে পুলিশ। তো পুলিশের এখানে কি দায়টা? আমার প্রতিপক্ষ তো আওয়ামী লীগ বা অন্য সংগঠন। যদি কোনো অপরাধ আমি করে থাকি, নির্বাচনী আইন ভঙ্গ করি, আমার অভিযোগ মামলা দায়ের করবে তারা।
তাইলে এখানে পুলিশ কেন মামলা দায়ের করবে? সুতরাং আপনি কে হুইজ দ্য কালফিট এটা তো আইডেন্টিফাইড। আপনি কেন মামলা করেছে আপনি তাদেরকে ধরলেই তো বেরোবে। এক, আমার 357 জন লোককে গ্রেফতার করেছে ওই নির্বাচনের আগে, নির্বাচনের আগে। আমি ধরেন এক জায়গায় চা খেতে যাচ্ছি, আমাকে তো বেরোতে দিচ্ছে না। নর্মাল আমি হয়তো বাজারের মধ্যে একটু চা খেতে যাচ্ছি, আমার সাথে 20 জন হেঁটে যাচ্ছে, পিছন থেকে 5 জন নাই, ধরে নিয়ে গেছে। কারা করেছে? এগুলো তো সুনির্দিষ্ট, আইডেন্টিফাইড। এদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। এক, শুধু তাই না, আপনাকে আরে বলি, আমি যেদিন 30 তারিখ নির্বাচন, এর আগেই তো আমার মামলা, মিথ্যা মামলা ধরা। হঠাৎ রাত্র 11টার সময় আমার একটা কেন্দ্র থেকে আমাকে টেলিফোন করলেন, করে দেখছি এক ভদ্রলোক কাঁদতেছে। লোকাল লোক, আপনি জানেন যে স্কুল, কলেজ, মাদ্রাসা বা গভর্নমেন্টের ওখানে যে অফিসগুলো, তারাই প্রিজাইডিং অফিসার, বলছে যে এখন আমার এই কেন্দ্রে 4 জন পুলিশ আসছে, আইসে আমাকে একটা থাপ্পড় মেরে চাবি নিয়ে উনি শিল পিটাচ্ছে রাতে 11টায়। আমার 4টা পর্যন্ত নির্বাচনই তো হয়ে গেছে আগের রাতে। হ্যাঁ, আগের রাতে। এখন 4টা পর্যন্ত আমার কাছে যতটুকু নিউজ ছিল যে ভোট কাটা শেষ। তাহলে এখন রাজ্জাক যে এই কথা বলছে, আপনি কাকে ধরবেন? এই যে হুইজ দ্য কালফিট, এদেরকে ধরলেই তো আপনি বিচার হবে। এই জায়গাটা আমি আপনার সাথে একমত আছি। আমি সেই জায়গাটা এখানে এক, শুধু তাই না, আরো আপনাকে আমি একটা মানে একেবারে জাতীয় সংসদে একটা আলোচনা হয়েছিল এবং পরের দিন প্রথম আলো এটা রিপোর্ট করেছিল যে আইজি, তৎকালীন আইজির পক্ষ থেকে প্রত্যেকটি জেলা সুপারকে চিঠি দেওয়া আছে, আপনারা গত 30শে ডিসেম্বর পরিকল্পনা মাফিক নির্বাচন করার কারণে আপনাদেরকে উৎসব করার জন্য উৎসব ভাতা দেওয়া হইল। আশা করি আপনাদের মানসিক উৎকর্ষ সাধনে এই অর্থ সহায়তা করবে। চিঠি আছে, ওপেন চিঠি। কারা এটা করেছে? আপনি তো এটা আইডেন্টিফাইড, এটা জাতীয় সংসদে আলোচনা হয়েছে। তো সুতরাং আপনাকে কে কি ভূমিকা রেখেছে, এটা বেশি লোকের তো, আপনি তো বাংলাদেশে যে কথা 18 কোটি লোককে আপনি শাস্তি দিতে পারবেন, দরকার নাই। আপনি না 15, আমি এক্সাম্পল আপনি করেন যে যদি আমি যদি কোনোদিন এই অপরাধ করি, ক্ষমতায় যে থাকুক, সেটা বিএনপি থাকুক, আমার জাতীয় ডক্টর ইউনূস থাকুক, যে আমি যদি কোনো অপরাধ করি, আমি যদি আইন ভঙ্গ করি, তাহলে আমার জন্য শাস্তি অবধারিত। এই এক্সাম্পল যদি আমি মনে করি, দুদক যদি এটা সত্যি করতে পারে, আমি তাদেরকে স্বাগত জানাই। তাহলে বাংলাদেশের ইতিহাসে অনেকেই এই ধরনের সাহস পাবে না। সেই জায়গাটাই আমি যাইতে চাচ্ছি। দুদক বলেন, পুলিশ বলেন, রাম শাম যদু মধু যাই বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারটা হচ্ছে, হ্যাঁ, ওখানেই সব হিরো হিরোইন, নায়ক নায়িকা, মানে যারা এই সবগুলার নিয়ন্ত্রক, শুধু ওই বিচারটা করতে দেন, তাইলে বাংলাদেশের ইতিহাস হবে যে রাজনীতিবিদরাও যদি বলে তাতেও করাপশন করলে শান্তি পাওয়া যায় না, বাকি সব ঠিক হয়ে যাবে। আমি বলি এই দুদক সবই কিন্তু রাজনীতিবিদদের হাতে গড়া, ওই যে ফ্যাসিস্ট সরকার যারা ছিল তাদের হাতে গড়া। সুতরাং আপনি ওই বিচারগুলা করেন, এই স্পেশাল ট্রাইব্যুনালে বিচার করলে 500, 700, 1000 লোকের বিচার হয়ে যাবে। তারপরে যেটা আইডেন্টিফাইড যেটা করছে উনি, সেগুলো আপনি বিচার করেন, সেটার জন্য সময় লাগবে এবং সেটার জন্য ওই লোকেরই দরকার যার রাজনৈতিক অভিলাষ নাই। আমার কথাটা বোঝার চেষ্টা করেন যে আমি যদি রাজনীতি টিকতে চাই, বাংলাদেশের রাজনীতির ধারা ওভারনাইট আপনি জনগণ দিয়ে টিকবেন, এই প্রশাসনের যে জটিলতা, এর থেকে বেরোইতে হলে 2, 4, 5টা ইলেকশন লাগবে, 2, 4, 5টা ইলেকশন লাগবে। তাতে আপনার 15 বছর গেলে গিয়ে পিছের থেকে লোক কমতে থাকবে। সুতরাং আপনার এই স্ট্র্যাটেজি নিয়ে এই মামলার এই বিচার অবশ্যই করা জরুরি। যদি বাংলাদেশের ভালো চাই, জনগণের ভালো চাই, দেশের উন্নয়ন চাই, তাইলে। আর যদি ব্যক্তির উন্নয়ন চাই কিংবা দলের উন্নয়ন চাই কিংবা ক্ষমতায়, সেটা ভিন্ন আসপেক্ট, সেটা নিয়ে আমার কিছু বলার নাই। মোশাররফ ভাই, আমরা শেষের দিকে আছি, একদম শেষ। আমি আপনি যে প্রসঙ্গটা আমি বলেছি, এটা একটা এক্সাম্পল হওয়া উচিত বাংলাদেশের, যে যদি আমি কোনো সরকারের নগ্ন দালালি করি, কারণ একটা গভর্নমেন্ট যখন সরকারি চাকরি নেয় তার কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা আছে, শুধু সরকারি চাকরি, ইসি যারা শপথ নিল, অবশ্যই। এবং আমি একটা কথা বলি, আপনি দেখেন, আমার স্পষ্ট মনে আছে তৎকালীন নির্বাচন কমিশনার নুরুল হুদা, উনি আমার জেলার পটুয়াখালীতে, বাউফলে ওনার বাড়ি। ওনার থেকে আমার একটা উপজেলার দূরত্ব সর্বোচ্চ 15 কিলোমিটার। আমি নিজে টেলিফোন করে বলেছি ওখানে ভোট কারচুরি হচ্ছে উপজেলায়, উনি চোখে দেখেনি। চোখে তো কি করবেন আপনি, কি করবেন? এক, শুধু তাই না, আপনি এই যে নির্বাচন 24-এর নির্বাচন, এটা তো আপনাদের মিডিয়া দেখিয়েছে যে সকাল 8টায় যে নির্বাচন কমিশন ছিলেন উনি এই যে হাবিবুল্লাহ বাহার কলেজে গিয়ে বলল যে আমি একমাত্র আওয়ামী লীগ ছাড়া কারো এজেন্ট দেখতে পাই নাই। এবং তখন ভোটের উপস্থিতি এক এক কেন্দ্রে 20টা, 22টা, 25টা,
হঠাৎ করে যেতে যেতে এক পর্যায়ে 3টার সময় বললো যে 27%, 4টার সময় হঠাৎ উনি বললো যে 41%। তো এই ধরনের যারা মানে জায়েজ করতে চায় এইসব অপকর্ম তাদের তো করেছে। প্রকাশ্যে না, এইটা আমি বিচার এইটা করা। তার আমি দোষ দিই না। এই যে ওথ ভাঙা, এই যে সিইসির ওথ, হ্যাঁ প্রধানমন্ত্রী নিজেও তো ওথ নিছেন। প্রধানমন্ত্রী তো ধরেন একটা পলিটিক্যাল আরে পলিটিক্যাল ওথ নিছে না, সংবিধান সেটা তো লঙ্ঘন করেছে। সেটা তো হ্যাঁ তার মানে কি দাঁড়ায় শুনেন, আপনি একজন বাবা ফ্রিজে সাজায় রাখছে মদের বোতল, তার ঘরে পার্টি হয়, রেগুলার খায়, উপরে বৈশা খায়, এখানে বৈশা খায়, ওইখানে। তার ছেলে ইন্টারমিডিয়েট পাস করছে, পড়তেছে, সে ফ্রিজের থেকে নাইলে নিয়ে যদি খায়, বাবাই করবে কি? সেটা ঠিক আছে। এগুলা ইসি মানলো না। আয়নাগরটা কার নির্দেশে বানাইছে? কোন এই যে বাপের একটা- ক্ষমতা এই আছে? যে না না, একটা পুলিশের কি বাবার ক্ষমতা আছে যে আমি একটা আয়নাগর বানাইয়া সেখানে লোক রেখে দিব? না সেটি নাই, কিন্তু আপনি টপের লোক যদি ওত ভাঙেন, আপনি ওই জায়গায় বিচার করেন, কোন রাজনৈতিক নেতা আইসা ওই নির্দেশনা দিবে না যে তুই আয়নাগর বানা। ভেরি সিম্পল। জি মোশাররফ শেষ করতে হবে, জি প্লিজ। আমি মনে করি এই যে আলোচনা আমরা গুলো করলাম, হ্যাঁ। এই আলোচনা করে শুধু আপনি সময় ক্ষেপণ করবেন। আমার মনে হয় যে এই দৃষ্টান্ত হওয়া উচিত, একটা বিচার হোক, দরকার নেই। আপনার মনে আছে এই যে আমরা যদিও এগুলা সাপোর্ট করি না, এই যে এটা আফগানিস্তানে কি ছিল, এই যে যখন তালেবানদের দখল করে, হ্যাঁ। ওই রাজা ছিল, একেবারে ধরে আইনা প্রকাশ্যে রাস্তায় লটকাইয়া ইর উপর লাইট পোস্টের উপর রেখে দিয়েছে। এইরকম দুই একটা এক্সাম্পলই আপনি বিচার করেন, অনেকে ভয় পেয়ে যান। না, ক্রস ফায়ার কম করছি নাকি আমরা? ক্রস ফায়ার ইজ নট, এটা দেখে নাই তো কেউ। শেষ করতে হবে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি এবং এবিএম মোশাররফ হোসেন, আপনাদের দুইজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।